মানে কি জানো, আজকে একটা কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচটা দেখছো? জি ভাই দেখছি। মানে মেসি একটা মানুষ, জি ভাই। এর সকল কিছু তার রেকর্ডের মধ্যে ঢুকাই ফেলতেছে। মানে এটা কেমন ধরনের অমানবিকতা? ভাই আসলে এটা তো অমানবিক কথা না। অমানবিক কিভাবে আপনি অমানবিক বলতে পারেন না এটা। কিভাবে সে হচ্ছে অমানবিক হলো এটা একটু বলবেন আমাকে। অমানবিক হয়েছে যে একটা আজকের ম্যাচটার পরে জি। সে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক, সর্বোচ্চ সময়ে ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ সময় খেলার মালিক, সর্বোচ্চ ম্যাচ খেলার মালিক, সর্বোচ্চ গোলের মালিক, সবকিছু এগুলা এই ওয়ার্ল্ড কাপের আগে সবার ইন্ডিভিজুয়াল ছিল। এখন এই সবার সবসময় একটা মানুষের নাম নিতে হবে, এটা কোনো কথা না ভাই, এটা কোনো কথা না। এটা আমাদের স্ট্যাটিস্টিক্সটাকে সহজ করে দিছে না। না, কিন্তু আপনার টিমের আরেকটা সমস্যা এখানে আছে, সেটা হচ্ছে না, আমি তো মেসি নিয়ে কথা বলছি। হ্যাঁ, মেসি নিয়ে বলছি। হ্যাঁ, যদি আপনারা যদি মেসিকে তুলে নেন, এত সময় 530 মিনিট সামথিং মনে হয় এরকম মিনিট খেলছে, যদি আপনারা এটা ধরে থাকেন, আপনারা মেসিকে যদি এর আগেই উঠায় নেন, ধরেন যে আপনারা যদি 90 মিনিটের আগে তাকে একবার তুলে নিতেন, তখন দেখা যাইতো কালকের আজকের ম্যাচটা আসলে কি হইতো। আচ্ছা, এটা তো দুইবার পরীক্ষা দিছে, সবাই তো বলছে মেসি ছাড়া ফুটবল খেলতে পারে না, গতকাল মেসি গোল করতে পারে নাই। তার আগে হচ্ছে বাছাই পর্বে আপনারা পরীক্ষা দিচ্ছেন, জর্ডানের নকআউটে হচ্ছে পরীক্ষাটা দেন, এটা বাছাই পর্বে পরীক্ষা দিচ্ছেন। মানে এখন আমি শক্তি থাকতে আমি পরীক্ষা কেন দিব? শক্তি রাইখা নকআউটের মতো একটা সেনসিটিভ জায়গায় আমি কালকে আপনি দেখেন হালান্ডকেও কিন্তু তুলে নেওয়া হয়েছে। মানে সে খারাপ খেলছিল বলে। খারাপ খেলছিল। হালান্ড যে আসলে হালান্ডের একটা বিষয় যেহেতু বললা, হালান্ড যে আসলে মানে এই ওয়ার্ল্ড কাপে 7টা গোল পাইছে, এটা আমার কাছে আসলে অবিশ্বাস্য মনে হয়েছে। নাম্বার ওয়ান, তুমি যদি খেলাটা নিগুড়ভাবে দেখো তাহলেও দেখবা যে ওর খেলার ধরন হচ্ছে যে ইভেন ব্রাজিলের সাথে ম্যাচটাতেও তার খেলার ধরন ফার্স্ট হাফে আমরা মানে তাকে মানে 3 থেকে 4 বার হার্ডলি মনে হয় সে বল পাইছে পুরো 45 মিনিট বা 48 মিনিট বা 49 মিনিটের গেমে। সে তার খেলার ধরনই হচ্ছে সে একটা জায়গায় দাঁড়ায় থাকে। তার খেলার সবচেয়ে শক্তিমন্ত জায়গা হচ্ছে যে সে যখন বলটা তার নিজের জায়গায় পায় তখন সে সেটাকে গোল করতে পারে, এবং সেটাও ওই 2-3 সেকেন্ডের মধ্যেই সেটা করতে পারে। এটা তার শক্তিমত্তার ধরন। আচ্ছা ভাই, আসলে তাহলে ফুটবলে হচ্ছে স্ট্রাইকারের কাজটা কি? ফুটবলের স্ট্রাইকারের কাজটা গুরুত্বপূর্ণ কথা। এই জন্যই এই জন্য আমি যেটাতে কথা বলতেছিলাম, আমরা যেখান থেকে কথাটা শুরু করেছিলাম মেসি প্রসঙ্গ। মেসি যে আসলে কি, মেসিকে বলা হয়েছিল যে মেসি আসলে নাম্বার 7, মেসি নাম্বার 8, মেসি নাম্বার 9। ভাই এখানে তো মেসির কথা আমি শুরুতে মেসির প্রসঙ্গ থেকে এখানে আসছিলাম। এখন হালান্ডের কথা আছে না, আস্তে আস্তে আপনি বলছেন যে বল পাচ্ছে না, দুই একটা বল পাচ্ছে। স্ট্রাইকারের কাজ কি ফুটবল? না, স্ট্রাইকারের কাজ হচ্ছে যে বলটা পাইলে গোলটা দেয়া, রাইট, লেফট উইং রাইট উইং থেকে দিবে, এবং সে বলটাকে তৈরিও করবে, তৈরি করবে, কিন্তু হালান্ডের ক্যাপাসিটির মধ্যে সেই জায়গাটার মধ্যে তার মধ্যে অনেক ল্যাকিংস আছে যে সে তার জনরার মধ্যে বল না পাইলে সেটা করতে পারে না। মেসি যেমন হচ্ছে তার জনরার মধ্যে বল তৈরি করে, সেইটা আসলে সে পারেন না। হ্যাঁ, মানে তাকে তৈরি করে দিতে হয়। হ্যাঁ, এখন সে স্ট্রাইকার, এখন সব সময় যে স্ট্রাইকার হচ্ছে আপনার লাইক রোনালদো, আসলে বল তৈরি না করতে পারলে সে নিজে আসলে ভাই এখন একটা মানুষের খারাপ সময় যাইতে পারে, আপনি রোনালদোকে এটা বলতে পারেন, কিন্তু যখন সে প্রিভিয়াস খেলা আপনি দেখেন, যদি রিয়ালে দেখেন, ম্যানচেস্টারে দেখেন, ইউভেন্টাসে দেখেন, সব জায়গায় যখন আপনি দেখবেন তখন তো আছে রোনালদোকে আপনি এটা বলতে পারেন। আমি তোমাকে তোমার ধারণা একটা কথা বলি, তো যেহেতু এটা বুঝবা, ব্যাপারটা হচ্ছে যে আমরা স্ট্রাইকার এবং প্লে মেকারের মধ্যে একটা পার্থক্য তো আমরা সবাই জানি। মানে প্লে মেকার কে আর স্ট্রাইকার কে, মানে সব দলে কিছু কিছু প্লে মেকার থাকে। বরং হচ্ছে যে আমরা ইংল্যান্ডের কথাটা যদি একটু বলি, যে ইংল্যান্ডের এখন স্ট্রাইকার কে, বেলিংহাম নাকি হচ্ছে আসলে কেইন, হ্যারি কেইন। সো ইংল্যান্ড মনে হয় অনেকটা পরে আইসা এই কোচের আওতায় আইসা বুঝতে পারলো যে কাকে দিয়ে আসলে স্ট্রাইকিংটা একদম মূল ফোর্সে করিতে হবে। এখানে আমরা সবাই দেখতেছি হচ্ছে হ্যারি কেইন স্ট্রাইকার, মূল স্ট্রাইকার, এইভাবেই তো দেখানো হচ্ছে। বাট ইন এ সেন্স আমি সবগুলো ম্যাচ ইংল্যান্ডে দেখিনি, গত 2টা ম্যাচ দেখে আমার মনে হয়েছে যে গত রাতের ম্যাচ দেখে মনে হয়েছে যে বেলিংহাম হচ্ছে স্ট্রাইকার, মূল স্ট্রাইকার হচ্ছে বেলিংহাম, এবং হচ্ছে যে হ্যারি কেইনকে হচ্ছে ডামি হিসেবে রাখা হয়। সো এটা হচ্ছে স্ট্র্যাটেজি, কৌশলগত জায়গা। তো আমি সেই কৌশলের জায়গাতে বলছিলাম যে প্লে মেকাররা যারা, তারা আসলে কৌশল নিয়ে মাঠে নামে। গতকালকে একটা ডিসকাশনে খুব একটা মজার বিষয়, একটা তথ্য আমি একজন বিশ্লেষক তিনি জানাচ্ছিলেন যে আর্জেন্টিনা ভালো খেলছে না এই ওয়ার্ল্ড কাপে, দ্যাটস ফর শিওর, এটা ট্রু। কিন্তু আর্জেন্টিনা অন্যান্য দলের চাইতে একটা জায়গায় শুধু অ্যাডভান্টেজ নিয়ে নামে প্রতিদিন, এই কারণে এই দলটা জিতে যায়। মেসি না, আর্জেন্টিনা প্রত্যেকটা দল 11 জন প্লেয়ার নিয়ে নামে, আর আর্জেন্টিনা 10 জন প্লেয়ার, একজন কোচ নিয়ে নামে। আমি তো ভাবছিলাম আরেকজন রেফারি নিয়ে নামে। না, এটা ভাবছিলাম যে না আর্জেন্টিনা এইভাবে নামে যে তার সাথেও সে ইনক্লুডিং মাঠে একজন কোচ থাকে। এইটা হচ্ছে
তুমি ভাই, কোচ তো সবারই থাকে, কিন্তু মিশরের আপনার ম্যাচটার মধ্যে হ্যাঁ। যেভাবে ডিরেকশন তিনি রাইট দিচ্ছিলেন ভাই, মিশরের সেই না direction-এর- মিশরের খেলায় ঠিক বলছেন, মিশরের খেলায় আরেকজনই ছিল, সেটা হচ্ছে রেফারি। এটা আমার আসলে এক্সপ্লেইন করার কিছু নাই। না এক্সপ্লেইন করার কিছু নেই না ভাই, আপনি নাই, তো এই কারণে না, আপনি গতকালকে তো একটা ট্রল এটা ট্রল না, আপনি তো মোটামুটি ওয়ান কাইন্ড অফ ট্রল দেখে বলেই ফেললেন যে আমাদের হচ্ছে 11 জন প্লেয়ার না আর আমি একজন একবার আছে। বলছি 10 জন প্লেয়ার একজন কোচ। হ্যাঁ না, হ্যাঁ, 10 জন এটা- না, এখন হচ্ছে আপনাদের, এখন তো মনে হচ্ছে আপনাদের হচ্ছে 13 জন প্লেয়ার কোচ সহ। না না বিষয়টা আরেকটু ব্যাখ্যা করি। এটা হচ্ছে যে তাহলে ভাই এটাও গতকালকে কি স্বীকার করে নিবেন সোশ্যাল মিডিয়াতে যেটা হচ্ছে যে রেফারি, এই জন্য আমি বলছি যে গতকালকে সোশ্যাল মিডিয়াতে সেটা কি- ট্রল নিয়ে আমি একটা কথা বলছি। গতকালকে ট্রল নিয়ে কালকে একজন লাল কার্ড পেলেন বেসিক্যালি সুইজারল্যান্ডে। তো দীর্ঘ সময় ধরে সুইজারল্যান্ড 10 জন প্লেয়ার নিয়ে খেলছে। সো 10 জন প্লেয়ারের ওই যে লাল কার্ডটা পেলো, ও এর আগেও একটা ফাউল ছিল, পরে আবার অভিনয়ের কারণে বেশি ওইটা যদি ফাউলও হইতো তাহলে মানে সে যদি ইচ্ছা করে ফাউলটাও করতো তাহলে আমার ধারণা হচ্ছে সে মানে এখানে ফ্রি কিক দিত, কিন্তু তার অভিনয়ের কারণে রেফারি বিরক্ত হয়ে তাকে লাল কার্ডটা দিচ্ছে। আচ্ছা, এটা নিয়ে আমাদের সমস্যা নেই যে লাল কার্ডটা দিচ্ছে। আমরা মানে যারা আর্জেন্টিন সাপোর্টার তারা আমরা বিরক্ত হয়েছি কেন কালকে লাল কার্ডটা দেখে, যে লাল কার্ডটা তো রেফারি দিছে। এখন এই ব্রাজিলের সমর্থকদের এটা আবার বুঝাইতে হবে যে লাল কার্ডটা কেন দিছে। ভাই খেলা তো হচ্ছে কালকে কার সাথে খেলা হয়েছে ভাই, মনে হয় সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের সাথে। সাথে। এখানে তো আসলে ব্রাজিলকে টানা আসলে উচিত না ভাই। না ব্রাজিল কিন্তু জানি নাই। এই যে আপনি এখনই তো বললেন যে ব্রাজিল সমর্থকরা না হচ্ছে একটা দেশের সমর্থকদের যারা এন্টি এটা বলতে পারেন, হ্যাঁ বিশেষ সমর্থক, বিশেষ এন্টি আর্জেন্টিনা সমর্থক সবাই হতে পারে। যেটা এন্টি আর্জেন্টিনার সমর্থক। হ্যাঁ শুধু আপনি ব্রাজিলের উপর না না হচ্ছে আমি তো বলি, এটা তো স্ক্যালোনিও একটা কথা বলছে যে কিছু সমর্থক চায় না যারা আর্জেন্টিনা জিতুক, এই জন্যই তারা সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত রগে ব্যাপার স্যাপার ঘটায় আর কি। না এটা ঠিক বলছেন, কিন্তু হচ্ছে আপনি এন্টি আর্জেন্টিনা বলতে পারেন ডিরেক্ট। ওই তো একটা বড় গোষ্ঠী যারা দীর্ঘ সময় ধরে কাপটা পায় না, তাই না? যদি তাহলে আমরা আমাদের শোটা আমরা শোয়ের মধ্যে আছি জি নিশ্চয়ই। জি, আমরা শোয়ের মধ্যে আছি। দর্শক ওয়েলকাম করছি বিশ্বকাপকে ঘিরে আমাদের স্পেশাল ঝগড়া একটা শো, আর্জেন্টিনা নাকি ব্রাজিল। এবং দেখতে দেখতে বিশ্বকাপের মানে যে উন্মাদনা সেটা আসলে শেষ হবে না, কিন্তু শেষ পর্যায়ে চলে এসছে। যে যেমন হচ্ছে যে আমাদের এখন কোয়ার্টার ফাইনাল শেষ হয়ে সেমিফাইনালে চলে এসছে। তো সেই সাথে আমাদের আয়োজনও ধীরগতিতে যাচ্ছে শেষের দিকে। তাও আমরা আজকে হাজির হয়েছি এবং আমি আছি আপনাদের সাথে রাহেলা জ্যোতি। দর্শক একই সাথে রয়েছে আমি আহমেদ রেজা, আমি আর্জেন্টাইন সমর্থক। আমাদের সাথে আরো দুইজন অতিথি রয়েছে, আমি মুরাদ, আমি হচ্ছে স্পেন সমর্থক। স্পেনের সমর্থক। আমি আসাদ, আমি ব্রাজিল সমর্থক। ডিফারেন্ট স্পেন। তো স্পেন এবং আমরা জ্যোতি বলছিল যে 48 দলের খেলা শুরু হয়েছিল, সেটি এখন পর্যন্ত সেমিফাইনালে এসে ঠিক 4টি দলে ঠিক আছে, এবং 4 এবং 8 যে ডিজিটটি ছিল তার মধ্যে 8 চলে গিয়েছে, 4 ডিজিটটি আছে, অর্থাৎ 4টা দলের খেলা রয়েছে। এবং 4টা দলের মধ্যে আজকে আমরা মোটামুটি 3 দলের সমর্থক এখানে রয়েছে, একদম। ব্রাজিল, স্পেন, আর্জেন্টিনা, একজন গুপ্ত ইনফান্তিনো। সরাসরি ফিফার লোক। সদস্য। সো আমরা বলছিলাম যে এবারই এর আগে মনে হয় 1994 সালে এই ঘটনা সেমটা ঘটেছিল, যে র্যাঙ্কিং এর তালিকায় 1, 2, 3, 1, 2, 3, 4 থাকা সেই দলগুলোই আসলে সেমিফাইনালে উঠেছে। এবং আমরা আসলে এবার কোনো অঘটন দেখিনি যে সেরা 4 দলই আসলে যেভাবে র্যাঙ্কিংটা শুরু হয়েছিল সেই 4 দলই আসলে এখন পর্যন্ত সেমিফাইনাল খেলছে। সবাই ভালো খেলেই উঠেছে। এবং সেইখানে এটা মনে হয় 1994 সালে হয়েছিল, এটা সেকেন্ড টাইম। অনেকে বলছিল ফার্স্ট টাইম, কিন্তু আমি আর একটু দেখলাম, আমার ভুল হতে পারে আমি জানি না, বাট আমি যতখানি জানি এটা 1994 সালে ব্রাজিল যেবার বিশ্বকাপ জিতেছিল সেবার আসলে এরকম র্যাঙ্কিং এর প্রথম সারির 4টা দল কিন্তু সেমিফাইনালে উঠেছিল। তো আমরা কিন্তু সেমিফাইনাল, যেহেতু অনেকগুলো সেমিফাইনাল হয়েছে, 23টা বিশ্বকাপ এখন পর্যন্ত আয়োজিত হয়েছে, 23টা বিশ্বকাপের পুরো সেমিফাইনাল ইতিহাস জানাতে গেলে অনেক সময় লাগবে। আমরা কয়েকটা সেমিফাইনালের ইতিহাস একটু জানিয়ে রাখতে চাই। যদি প্রথম আমাদের কাছে যে তথ্যটা রয়েছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনালের তথ্য যেগুলো, সেটা একটু প্রথমটা যদি একটু জানাতে। আচ্ছা, পরেরটা জানাবে মুরাদ। ওকে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনাল মঞ্চে অনেক পরাশক্তি হোঁচট খেয়েছে। তো সেক্ষেত্রে তবে এই পর্যায়ে উঠে এখন পর্যন্ত পরাজয়ের মুখ না দেখা দলের তালিকায় রয়েছে মাত্র 2টি দেশ, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। শেষ 4-এ যতবার খেলেছে প্রতিবারই ফাইনালে জায়গা করে নিয়েছে দল দুটি। যে একবার যদি সেমিফাইনালে কোনোভাবে উঠতে পারে, এরা ফাইনাল খেলছে। এবং এরকম ফাইনাল খেলার দুইটা দল, একটা নাম হচ্ছে আর্জেন্টিনা আর একটা নাম হচ্ছে স্পেন।
সেমিফাইনালে উঠলে তারা ফাইনাল খেলছে। হ্যাঁ, যদিও ভাই এখানে আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে স্পেন যেহেতু 2010-এই হচ্ছে সেমিতেই একবারই গেছে, একবারই চ্যাম্পিয়ন হয়েছে। সো এবার একটা সুযোগ আছে। হ্যাঁ, এবার আর এবার যদি না যায়, আর্জেন্টিনাও যদি না যায়, স্পেনও যদি না যায়, দুই দলেরই আসলে রেকর্ড ব্রেক, মানে রেকর্ড ব্রেক হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় যে স্পেন আসলে চলে যাবে, কারণ ফ্রান্স আসলে স্পেনেই আটকায়। তাই? হ্যাঁ ভাই, কারণ 2024-এ আপনি যদি দেখেন, আটকায়। হ্যাঁ ফ্রান্স স্পেনে আটকায়। এই ব্যাখ্যাটা আমাকে একটু দাও তো, মানে দুইজনের খেলার ধরনটাই দুই রকম, যদিও মানে ইউরোপিয়ান ফুটবল, কিন্তু এরা গতির খেলা খেলে, এরা টিকি টাকা খেলে। একদমই সেই ক্ষেত্রে মানে ব্যাখ্যাটা কিরকম, মানে ব্যাখ্যাটা হচ্ছে আমরা টিকি টাকায় খেলবো, এই টিকি টাকার মাধ্যমেই হচ্ছে আমরা 2024-এর ইউরো সেমিফাইনাল তাদেরকে আমরা হারাইছি, এবং 2025-এ ওয়েফা নেশনস লিগেও আমরা তাদেরকে হারাইছি। এই টিকি টাকা খেলেই ওরা গতি খেলবে, আমরা টিকি টাকা খেলবো। তবে এবার আমার মনে হচ্ছে যে ফ্রান্স টিকি টাকার কাছে হার মানবে না, মেজাজ হারাবে না। এটা তো মেজাজ হারাবে না বললে ভুল হবে, কারণ এটা হচ্ছে কিছুদিনের তো আসলে আমাদের জানাশোনা, এই দুইটা ইউরো টিম এতদিন থেকে খেলে আসতেছে, দুইজনের হচ্ছে শক্তিমত্তা কোথায়, দুর্বলতা কোথায় এটা জানে। ম্যাচ অনেক ফাইট হবে, দেখা যাক আসলে। সো আমরা দ্বিতীয় তথ্যটা একটু জানাই। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল হচ্ছে সেমিফাইনালে, যদি আমরা বেশি গোল দেখি, সেটা হচ্ছে 1954 সালে হয়েছে, সেটা হচ্ছে অস্ট্রিয়াকে 6-1 গোলে হারাইছে হচ্ছে জার্মানি। তো হ্যাটট্রিকের রেকর্ডটা আমরা একটু জেনে নিতে চাই। হ্যাঁ, একটা চমকপ্রদ হ্যাটট্রিকের রেকর্ড রয়েছে। 1958 সালে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে মাত্র 13 মিনিটে হ্যাটট্রিকটি কমপ্লিট করেন। একদম জোশ। এবং আরেকটি তথ্য আমার কাছে রয়েছে, সেটি হচ্ছে জার্মানি ও ব্রাজিলের একটি খরার কথা বলা হচ্ছে। ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল এবং জার্মানি টানা সেমিফাইনাল খেলার রেকর্ড করার পর একটা দীর্ঘ সময় ধরে খরা রয়েছে। সেই খরাটা প্রায় 1 দশকের মতো করে, ব্রাজিলের জন্য সেটা 2 দশকেরও বেশি সময়, আর জার্মানির জন্য 1 দশক। তারা আসলে ফাইনালও উঠতে পারছে না, এবং সেমিফাইনালেও তার খেলার যে সক্ষমতা সেটিও আসলে জার্মানির জন্য 1 দশকেরও বেশি সময় হয়ে গিয়েছে, ব্রাজিলের জন্য সেটি 1 দশকের বেশি সময়, মানে 2014-তে আসলে তারা সেমিফাইনাল শেষ সেমিফাইনাল খেলেছিল 2014-তে ব্রাজিল, এবং জার্মানিও ব্রাজিলও খেলেছিল সেমিফাইনালে জার্মানির সাথেই আসলে রাইট। সো ওই সময় সেই যে ঐতিহাসিক 7-1 গোল। আমরা একটু পরের তথ্যটা জেনে নিতে চাই জ্যোতি। এই সেমিফাইনালে ব্রাজিলেরও কিন্তু আরো একটা রেকর্ড ছিল, রাইট। কি রেকর্ড? যে সুইডেনকে আমরা 7-1 গোলে, আমাদের কাছে ওই তথ্যটা আছে, ওইটাই শোনো দেখি। আচ্ছা, বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনালের সবচেয়ে বড় ব্যবধানের জয়টি এসেছিল 1950 সালে, আর সেখানে সুইডেনকে 7-1 গোলে বিধ্বস্ত করেছিল ব্রাজিল। এটা ব্রাজিলের পাওয়া, আসলে ওরা সবসময় ব্রাজিল ভাবে এক দলের কাছে খাইছিল, আরেক দলকে দিছিল, মানে শোধ আর কি। আচ্ছা, সেইখানে যদি ইতিহাসটা কি শেষ হয় নাকি? সেটা হচ্ছে কত? 1950। ইতিহাসের পুনরাবৃত্তি কোথায় কবে হয়েছে? 2014 ভাই। কি আছে তথ্যে? 2014 হচ্ছে তাদের জন্য সবচেয়ে একটা বড় ধাক্কা ব্রাজিলের জন্য, কারণ তাদের নিজেদের মাঠেই হচ্ছে তারা 7-1 গোলে বিধ্বস্ত হয়। মারাকানায় কি ছিল ম্যাচটি? আমার মনে নাই যদিও। সো এটাকে বলা হয় যে অঘটন, বেদনার্ত স্মৃতি হিসেবে। সেদিন হচ্ছে ব্রাজিল সমর্থকের আসলে মনে আছে কিনা যে ডেভিড লুইজের কান্না, ওটা এখনো একটা বলা চলে আইকনিক কান্না। আসলে এরকম কান্না আসলে ট্র্যাজেডি ছিল ব্রাজিল ফুটবল ইতিহাসে, এটা একটা ট্র্যাজেডির নাম, মারাকানা ট্র্যাজেডি। আমরা সবাই জানি সেটা থেকেই আমরা ঘুরে দাঁড়াবো আরো নেক্সট ইনশাআল্লাহ। কবে আসলে নেক্সট কবে, এই নেক্সট কি কবে শেষ হবে? নেক্সট ওয়ার্ল্ড কাপে হতে পারে, তারপরের ওয়ার্ল্ড কাপে না, পরের আমাদের আশাহত হওয়া যাবে না। আশা ভাই নেক্সট আসলে তো শেষ হচ্ছে না, এই নেক্সট আসলে কবে শেষ হবে? আশা হতো যতদিন হেক্সা কমপ্লিট না হচ্ছে ততদিন চলবে। সো হেক্সার সাথে যারা আরো আছে, যে আর্জেন্টিনার একটা তথ্য আছে, সেটা একটু যদি জানাতেন। 1923 সাল ফিফা ওয়ার্ল্ড কাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রকে 6-1 গোলে পরাজিত করেছিল। এই রেকর্ডটা অবশ্য আর্জেন্টিনার পক্ষে যাচ্ছে। আজকে সামনের সেমিফাইনালে এরকম কিছু হোক, সেটা নিশ্চয়ই রেজা ভাই মনে প্রাণে চাইতেছে। তোমরা ব্রাজিলের সমর্থক চাচ্ছ না? ব্রাজিলের সমর্থক হিসেবে আমার সবসময় মধুর অপোনেন্ট, প্রিয় প্রতিপক্ষ আর্জেন্টিনা। আমি চাই না। আচ্ছা, আমার কাছে আরেকটা তথ্য আছে, শেষ তথ্য, সেটি হচ্ছে ফ্রান্স জাতীয় ফুটবল দলের ইতিহাসে প্রথমবার ফ্রান্স জাতীয় ফুটবল দল
ইতিহাসে প্রথমবার টানা 3টা বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে খেলার অনন্য কীর্তি অর্জন করেছে। সেটা আপনারাও জানেন, সেটি সেমিফাইনাল এবং একই সাথে ফাইনালও। লাইক যদি ফাইনালে এবার যায়, একটা হচ্ছে 2018, 2022 এবং 2026, এবং তারা দুইটা ব্যাক টু ব্যাক ফাইনাল খেলেছে, লাইক 2018 এবং 2022-এর ফ্রান্সের এই দলটা। এবং এবার যদি সেমিফাইনালে জিতে যায় তাহলে হচ্ছে তাদের আরেকটি রেকর্ড হবে যে টানা 3বার একটা দল ফাইনাল খেলছে। এর আগে মনে হয় ব্রাজিল টানা খেলেছিল 1994, 1998 এবং 2002। সো এরপরে হচ্ছে গিয়ে ফ্রান্স সেই কীর্তি অর্জন করবে যদি তারা না, জিতে যায়। আমার মনে হয় ভাই এবার হবে না। লেটস সি। তাহলে আমাদের প্রথম সেমিফাইনাল হতে যাচ্ছে 15 জুলাই, 15 তারিখ। হ্যাঁ, একদম। দ্বিতীয়টি 16 তারিখে। প্রথম সেমিফাইনালে থাকছে ফ্রান্স স্পেন। ফ্রান্স এবং স্পেন, এবং দ্বিতীয় সেমিফাইনাল সেটি 16 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার। সেখানে ইটস কামিং হোম যারা বলতে থাকেন তারা সেই ইংল্যান্ড, এবং ভামোস আর্জেন্টিনা যারা বলতে থাকে সেই আর্জেন্টিনা। রাত 1টায় অনুষ্ঠিত হবে আটলান্টায়, যুক্তরাষ্ট্রের আটলান্টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এবং ফ্রান্স এবং স্পেনের ম্যাচটিও রাত 1টায় অনুষ্ঠিত হবে, ডালাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তো দুটোই কিন্তু রাত 1টায় পড়েছে, একটা 15 তারিখ, 16 তারিখ। গুনে গুনে ঠিক 4টি ম্যাচ রয়েছে ওয়ার্ল্ড কাপের। একদম। ফলে আমরা আমাদের সাথে একজন ফোনে যুক্ত হওয়ার চেষ্টা করছেন বেশ কিছুক্ষণ ধরে। আমরা তাকে একটু নেওয়ার চেষ্টা করি যে আমাদের ফোনে কোথা থেকে কে যুক্ত হবেন, আমরা একটু তাকে নিব। তার আগে সোশ্যাল মিডিয়াতে কি ধরনের তথ্য দেখতে পাচ্ছেন সেটা যদি একটু জানাতেন স্যার। আমার কাছে যেমন একটা তথ্য আছে যে লিওনেল মেসিকে নিয়ে, তো সেটি তো আমি জানালামই। আরেকটা তথ্য হচ্ছে যে আর্জেন্টিনা এবার সবগুলো খেলাতে কেন 3টা করে গোল করছে। মানে তাদের আলজেরিয়ার সাথে হচ্ছে 3টা গোল, জর্ডানের সাথে 3টা গোল, কেপ ভার্দের সাথে 3টা গোল, ইজিপ্টের সাথে 3টা গোল, সুইজারল্যান্ডের সাথে 3টা গোল। মানে সব তিনে তারা গোল করছে। আসলে কি হ্যাঁ, 3-এ গোল করছে ভাই, সেটা কিন্তু একদম শেষ সময়ে গিয়ে, যে অনেক কষ্টের পর অনেক স্ট্রাগল করতেছে। আমরা শুনবো, আমাদের সাথে একজন দর্শক যুক্ত রয়েছেন। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন যদি একটু জানাতেন, এবং আপনি কোন দলের সমর্থক? জি, ধন্যবাদ আপনাকে। আমি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি থেকে বলছি। আমার নাম আব্দুল্লাহ ইকবাল। আমি ছোট থেকেই ফুটবলের প্রতি প্রচন্ড আগ্রহ, এবং নিজেও আমি একজন গোলকিপার ছিলাম। এটা আসলে ফুটবল খেলা দেখতে বসে তো আর্জেন্টিনাকে অবশ্যই সাপোর্ট করি, এবং আমরা যারা এখানে নর্ডিক জোনে আছি তারা আমরা রাতে একসঙ্গে গ্রুপ কলে খেলা দেখি, আলোচনা করি খেলা দেখতে দেখতে, যেহেতু ডিস্টেন্স আসলে এখন কোনো বিষয় না। তো আমার পুরা খেলার মাঠে সবসময় টার্গেট থাকে যে গোলকিপার কি করছেন। হ্যাঁ, আর্জেন্টিনার গোলকিপার যেহেতু আমার খুব প্রিয় মানুষ, আর যেহেতু সেখানে বিশ্বের আমাদের যে আইকন মেসি, উনি তো আসলে বলার মতো না। ওনার সম্পর্কে আমার কথা বলারও আসলে আমি নিজেকে ওইরকম কেউ মনে করি না। তবে একজন দর্শক হিসাবে এবং এক্স প্লেয়ার হিসাবে, হ্যাঁ, এখনো মাঠের মধ্যে যাই টুকটাক নিজেরা একটু খেলার জন্য আর কি। তো খুবই ভালো লাগে এবং খুবই এক্সাইটেড যে আমরা এই এত দূর থেকেও যে আমরা এই যে অনুভূতিটা এবং এই যে ভালোবাসাটা, তো এটা তো উচ্ছ্বাস প্রকাশ করতে তো কি বলবো, আমরা ভাষা হারাই ফেলি যে ফুটবল খেলার তো কোনো সীমানা নাই। পুরা আসলে টিভির যে ফ্রেম, তার ফ্রেমের বাইরে সারা পৃথিবী উদ্বেলিত। রাইট। সেখানে একটু জানাবেন কি ইকবাল ভাই, যে আপনাদের সেখানকার কমিউনিটি যারা বাংলাদেশি কমিউনিটি যারা রয়েছেন তাদের মধ্যে একটা উত্তেজনা আছে, যেহেতু আপনারা নর্ডিক বেজ কান্ট্রিগুলোতে রয়েছেন, এবং সেই বেজের কান্ট্রি ছিল একটা নরওয়ে। তাদের খেলাটাও শেষ হয়ে গিয়েছে। সেখানকার মানুষের উন্মাদনা এবং প্রবাসী বাংলাদেশিদের উন্মাদনা, সেটি আসলে কোন দলকে ঘিরে, এবং সেইখানে সমর্থকদের আপনারা কিভাবে উদযাপন করেন সেটি যদি একটু জানাতেন। জি, অবশ্যই। আমিও আমরা যখন আসলে এই অঞ্চলের যখন নরওয়ে জিতে যায়, বা নরওয়ের খেলা হয়, বা ডেনমার্কের খেলা হয়, বা এই ধরনের এই অঞ্চলের যারা খেলা হয় বেসিক্যালি নর্ডিক জোনের, তো আমরা আসলে এই নরওয়েকেই সাপোর্ট করি। আমি নিজেও নরওয়ের সাপোর্টার করছি আর কি। তো অবশ্যই তারা তো ভাইকিংস এর তারা মাঠেও আপনারা দেখতে পাচ্ছেন, তারা সবসময় বোট চালানোর একটা উচ্ছ্বাস প্রকাশ করছে।
তো এটা আসলে খুবই অসাধারণ এবং ফিনিশার তো খুবই শান্ত এবং তারা খুব ডিসিপ্লিন। এই দেশেও প্রচন্ড ফিনিশ ফুটবল টিম আছে, অনেক বাঙালি কিছু রিসেন্টলি আপনার ফুটবল টিম ক্রিকেট টিমও তারা অলরেডি খেলাধুলার মধ্যে ইনভলভ হয়ে গেছে। তো অসলোতেও এখানে বাঙালি যারা আছেন আমাদের অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে, তারাও খুবই মানে এক্সাইটেড, তারা মানে প্রাউড করছে এবং তারা তো মানে পারলে তো গাছ গান ছেড়ে তারা মিছিলে বেরিয়ে তো খুবই এক্সাইটেড। প্লাস সুইডেনেও স্টকহোমেও যারা আমাদের কাছের মানুষজন আছেন ওনাদের সঙ্গে খুব কথাবার্তা হয়, তারাও খুবই মানে সমর্থন দিচ্ছেন, যেহেতু এটা একটা মানে গর্বের বিষয় আর কি, এই অঞ্চলে একটা খুব ভালো পারফর্ম করছে তারা। থ্যাংক ইউ ইকবাল ভাই। আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? আমাদের সাথে একজন স্পেনের সমর্থক আছে, একজন ব্রাজিলের সমর্থক আছে। ফাইনালে যদি আর্জেন্টিনা বনাম ফ্রান্স মুখোমুখি হয়, উনি কাকে সমর্থন করবেন? ইকবাল ভাই নিশ্চয়ই এগিয়ে রাখবেন। শুনতে পেয়েছেন যে ফাইনালে তো আমি তো অবশ্যই সাপোর্ট করব যে এখানে আমাদের নরওয়ে প্লাস আর্জেন্টিনা খেলবে, তো সেক্ষেত্রে আমি অবশ্যই আর্জেন্টিনাকেই সাপোর্ট করব, যদিও আমি এই টেরিটরিতে থাকি। ভাই অন্যদিকে যদি আপনার হচ্ছে ইংল্যান্ড আর স্পেন ফাইনালে যায়, তখন আপনি কার সাপোর্ট করবেন? অবশ্যই আমি স্পেনকে সাপোর্ট করব, যেহেতু আমরা তো ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত, আমাদের সবকিছু ইউরো প্লাস আমাদের নীতি নির্ধারণ সবকিছুই ইউরোপিয়ান পার্লামেন্ট থেকে হয়। সো অবশ্যই আমি স্পেনকে সাপোর্ট করব। আর আপনি হচ্ছে এই সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মধ্যে কাকে আগে রাখছেন? অবশ্যই ফ্রান্সকে আমি একটু আগে রাখতে চাই, যে তাদের যে মানে ডিসিপ্লিন প্লাস তাদের যে গতির ফুটবল পূর্ণ দেখাচ্ছে তারা, রাইট, এটা খুবই খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো। এবং তারা আমি তাদেরকে একবারে যে ফেলে দিব তা না, তারা আমার কাছে ফেভারিট লিস্টে আছে আর কি। হ্যাঁ, তারা অনেক ভালো। আচ্ছা ভাই, তাহলে হচ্ছে আপনি যদি আর্জেন্টিনা ইংল্যান্ড এখানে কাকে আগে রাখবেন? অবভিয়াসলি আর্জেন্টিনা, কারণ তো তারা তো আপনার শুধু মাঠে খেললেই তো হবে না, এখানে তো ফুটবলের জাদুকর যাকে বলতো মানে ম্যারাডোনা, তার তো প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি মেসির মধ্যে, তাই না? আর উনি তো শুধু যে আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছে বা প্লেয়ার তা তো না, এখন তো অনেক ব্রাজিলের প্লেয়াররাও যারা সমর্থক তারাও তো আর্জেন্টিনাকে সাপোর্ট করছে। আচ্ছা ভাই, কিন্তু আপনি হচ্ছে আপনি যদি ফ্রান্সকে বলেন গতির খেলা তারা খেলতে পারে, ডিসিপ্লিন, তাহলে এই ক্ষেত্রে তো ইংল্যান্ডও হচ্ছে ডিসিপ্লিন, তারাও গতিশীল ফুটবল খেলতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হয়তো চমৎকার কথা বলেছেন। ডিসিপ্লিন তো সবাই ডিসিপ্লিন, কিন্তু ডিসিপ্লিনের ভিতরেও তো ধরেন যে অনেক সময় যে স্নায়ুটাকে ঠিক রেখে আপনি ঠান্ডা মাথায় প্ল্যান করে যে গোলটা দেওয়াটা, সেই বিষয়টাও তো অনেক একটা ওভারঅল যদি এটাই আসলে দিন শেষে আবারও মেসির হাতে কাপ দেখতে চান, সেক্ষেত্রে প্রতিপক্ষ হিসেবে কাকে চান আপনি? শেষ প্রশ্ন আপনার জন্য, যে আবারও যদি মেসির হাতে কাপ দেখতে চান তাহলে প্রতিপক্ষ হিসেবে কাকে চাচ্ছেন আপনি? অবশ্যই আমি নরওয়েকে দেখতে চাই। না, নরওয়ে তো আর খেলার সুযোগ নাই, নরওয়ে তো শেষ। সেক্ষেত্রে এখন আছে শুধু স্পেন এবং ফ্রান্স, যে কোনো দুইটা দলের মধ্যে একটা দল উঠবে। তো সেক্ষেত্রে আপনি স্পেনকে চান নাকি ফ্রান্সকে চান? অবশ্যই ফ্রান্সকে চাই, ফ্রান্স अगेन, তারা খুব ভালো খেলছে। জি জি জি, ওকে। থ্যাংক ইউ ইকবাল ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনি সময় দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। জি জি জি, ধন্যবাদ আপনাদের জন্য। জি ধন্যবাদ। জি রেজা ভাই, আপনার জন্য কোনটা সহজ হয়? আপনি কাকে চান? কি ফ্রান্স বনাম স্পেন? আমি তো এতদিন স্পষ্ট, তো আজকেও বলছি না, আমি প্রতিদিনই বলে আসছি যে ফ্রান্সের সাথে অনেক হিসাব নিকেশ আরো একটু বাকি আছে। না, বাকি থাকলে ভাই আবার ফ্রান্সও আবার হিসাব নিকেশটা চুকাই দিবে। এক্স্যাক্টলি, এই কারণেই না ম্যাচটা আসলে আসবে। কারণ হচ্ছে যে একটু 2018 সালে আর্জেন্টিনা বিদায় নিয়েছিল কিন্তু হচ্ছে ফ্রান্সের সাথে হিরায়, এবং সেটা আসলে একটা রিভেঞ্জ হয়ে গেছে হচ্ছে 22-এ। তো 22-এ এখানে আর্জেন্টিনা শেষ করলো, ফ্রান্স আসলে এখানে শেষ করতে নারাজ, এবং তারা বারংবার বলে আসছে ওয়ার্ল্ড কাপে যে তারা যদি কাউকে প্রতিপক্ষ চায় সেটা চায় আর্জেন্টিনাকে। কেন? তারা চায় হচ্ছে তাদের হিসেব নিকেশ বুঝিয়ে দেবার জন্য। হ্যাঁ, কিন্তু আমার যতটুকু মানে আমার ব্যক্তিগত মতামত এটা হবে যে আমার মনে হয় যে ওখান থেকে ইংল্যান্ড, এখান থেকে স্পেন হতে পারে। মানে হতে পারে বলতে হচ্ছে স্পেনের ক্ষেত্রেও তো দীর্ঘ সময় তারাও আসলে কাপ থেকে বঞ্চিত, বিশেষ করে ইংল্যান্ড
যারা আসলে এই ফুটবলের শুরুটা, তো এই জন্য তারা বারবার বলেন যে ইটস কামিং হোম, কিন্তু সেটাও তারা দীর্ঘ সময় ধরে, এবং এই ওয়ার্ল্ড কাপ শুরু, আপনি মনে হয় এই জায়গাটা থেকে একমত হবেন যে ওয়ার্ল্ড কাপ শুরুর আগে ফেভারিটদের যে তালিকা করা হয়েছিল সেই তালিকার মধ্যে ইংল্যান্ড ছিল না কিন্তু। হ্যাঁ, বিশেষ করে স্পেন, ইভেন নেদারল্যান্ডস, ফ্রান্সের নাম বলা হচ্ছিল, আর্জেন্টিনার নাম বলা হচ্ছিল। সমীকরণের আরেকটা বিষয় আপনি দেখবেন যে এখানে জাপানকেও অনেকে ধরছিল 2% এর মতো, এরকম একটা রাইট। জাপানকেও। সো আমরা একদমই আজকের আয়োজনের শেষ দিকে রয়েছি। শেষ দিকে আমাদের কি থাকছে জ্যোতি? আমাদের বরাবরের মতো কুইজ থাকে। তো আমাদের গতকালের কুইজ ছিল, আজকেরও কুইজ আছে, কিন্তু তার আগে আমরা আমাদের গতকালের কুইজটা জানাবো এবং কুইজের যিনি বিজয়ী হয়েছে তার নাম ঘোষণা করব। আমাদের গতকালের কুইজ ছিল ফুটবল বিশ্বকাপ 2026-এ আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার ম্যাচটির প্রধান রেফারি কে ছিলেন। আমাদের অপশন ছিল 4টি। আমাদের অপশন ছিল 4টির মধ্যে হচ্ছে প্রথম অপশনটি ছিল ফ্রাঁসোয়া লেতেক্সকিয়ে, মার্কাস মার্ক, পিয়েরে লুইজি কলিনা, এবং শেষ যে অপশনটি ছিল সেটি হচ্ছে হাওয়ার্ড ওয়েব। এর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে, এবং সেই সঠিক উত্তরটি দিয়েছেন জুয়েল আহমেদ, চাঁদপুর ফরিদগঞ্জ থেকে। চাঁদপুর ফরিদগঞ্জ থেকে জুয়েল আহমেদ, আপনাকে অভিনন্দন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমরা সবাই, এবং কংগ্রাচুলেশন। রাইট, সো কংগ্রাচুলেশন। তো আপনাদেরকেও জানাতে চাই, প্রত্যেকদিন আপনাকেও জানাতে চাই, কিন্তু সেটা জানতে হলে আসলে আমাদের এই আয়োজনের কমেন্ট বক্সে আজকের উত্তরের সঠিক উত্তরটি দিতে হবে, এবং সঠিক উত্তর দিলেও চলবে না, সেখানে আসলে সঠিক উত্তরের পরে আবার একটু লটারি করে আপনার নামটা আমরা জানিয়ে দিব, যেমন করে আমরা আজকে জানালাম জুয়েল আহমেদের নাম চাঁদপুর ফরিদগঞ্জ থেকে। অর্থাৎ এই কুইজের উত্তরটা কিন্তু অনেকেই সঠিক দিয়েছিলেন, তার মধ্যে থেকে আমরা একজনকে লটারি করে বিজয়ীর নাম ঘোষণা করলাম। এবং আজকের কুইজটি কি থাকছে? আমাদের আজকের কুইজ ফুটবলের বিখ্যাত স্করপিয়ন কিক কৌশলটির আবিষ্কারক কে? অপশনগুলো: আর্সেনিও এরিকো, জোয়েল, আনহেল বোসিও, রেনে হিগুইতা। একদম 4টি অপশন রয়েছে, এবং কুইজটি হচ্ছে এমন: ফুটবলের বিখ্যাত স্করপিয়ন কিক কৌশলটির আবিষ্কারককে। অপশন হচ্ছে 4টি: আর্সেনিও এরিকো, জোয়েল, আনহেল বোসিও এবং রেনে হিগুইতা। 4টির মধ্যে সঠিক উত্তর কোনটি সেটি আসলে আমাদের এই আয়োজনের কমেন্ট বক্সে আপনার জার্সি পরিহিত ছবি সম্বলিত আমাদেরকে জানাতে থাকুন, এবং আমরা আপনার মাধ্যমে আরো অনুপ্রাণিত হতে চাই। আপনার মাধ্যমে হয়তো আরো কয়েকজন জানবে, যেমন আমি জানি না এটা কে, প্লিজ আমাকে জানান। আমিও জানি না। সো আমরা যেহেতু জানি না, কিন্তু আমরা জানি যে আজকে হচ্ছে 12 তারিখ, এবং একদিন বাদ দিয়ে 14 তারিখে 15 তারিখে 2 দিন বাদ দিয়ে 15 তারিখে হচ্ছে সেমিফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই পর্যন্ত আসলে আমরা খেলা নিয়ে আমাদের এই আয়োজন চলবে, তবে আপনি অপেক্ষা করতে থাকুন এবং ভালোবাসতে থাকুন ফুটবলকে, তাই না? একদম। আর এই ফুটবলের উন্মাদনা থাকুক থাকুক, সবার মাঝে, চলতে থাকুক। আসলে আর কোনো কথা? দিন শেষে ব্রাজিল আর্জেন্টিনা রাইভালরি আমরা থাকবে, ছিল, সেটা যেন খুব একটা এগ্রেসিভ না চলে যায়, শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট না হয়, এটাই চাওয়া। শান্তিপূর্ণ পরিবেশ যেন বিনষ্ট না, মানে বজায় থাকে। যে ভালো খেলবে সেই আসলে দিন শেষে সেই জিতুক। এবং আমাদেরও বরাবরের মতো একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্ন যে লাল সবুজকেও আমরা বিশ্বকাপের মঞ্চে দেখব। একদমই তাই না? তখন আমরা সেদিন সবাই একসাথে, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন সবাই হয়ে যাবে লাল সবুজ। আমাদের তখন একটাই স্লোগান, বাংলাদেশ বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ। ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেখা হবে আগামীকাল। ধন্যবাদ।